বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার ফলোয়ার্স, ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে, তাদের জন্য জ্ঞাতার্থে একটা কথা বলবো। কথা বলার আগে একটা কথা বলে নেই যে একটা কবিতা ছোটোবেলা পড়েছি, যেখানে পাইবে ছাই, কুড়াইয়া লইবে তাই, মিলিতে পারে মানিক রতন। যেখানে পাইবে ছাই, কুড়াইয়া লইবে তাই, মিলিতেও পারে মানিক রতন। এই কবিতাটা খুবই ছোটোবেলা পড়েছি। এই কবিতাটা আমার এখনও এতটুকু মূল কথাটা মনে আছে যে আমি কাউকে অবহেলা করব না, সকলের কাছ থেকে আমার জানার এবং শেখার আছে। এগুলো স্বীকার করতে হবে, সামনে রেখেই চলতে হবে। গ্রাম দেশে কথা বলে পথা শামুকে পা কাটে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে খরগোশ এবং কচ্ছপের ভিতরে যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল, তো খরগোশ তো কচ্ছপকে সরা জ্ঞান করেছিল, কিন্তু লাস্টে কী হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। সে খরগোশ শুয়েই আছে, খরগোশ আর পারে নাই, কচ্ছপই বিজয় হয়েছে। তারপরে একটা বাস্তব সত্য কথা এই যে তাই বলে কচ্ছপকে দ্রুত গতি সম্পূর্ণ প্রাণী বলা হবে না, কোনোদিনও বলা হবে না, এবং খরগোশকেই দ্রুত গতিসম্পন্ন প্রাণী বলা হবে। আর একটা কথা যদি বলি, যে সেটা হলো এই যে 21 দিনের বাছুর, গরু ছানা বাছুর, বিশেষ করে যদি সেটা ছেলে বাছুর হয়, ছোটোবেলা আমরা দেখেছি এবং শুনেছি অত্যন্ত দ্রুত বেগে দৌড়াইতে পারে, ভীষণ দৌড়ায়, বাঁধ ভাঙা স্রোতের মতো, একেবারে বিদ্যুতের মতো দৌড়ায়। কিন্তু আর একটা দৌড়ের গরু, সে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনছেন, অনেক ভালো ভালো খাবার খাইয়ে তাকে শক্তিশালী করেছেন, সেই গরু কিন্তু ওই 21 দিনের বাছুরের সাথে দৌড়ে পারবে না, কোনো মতেই পারবে না। তার মানে কি, ছোট হোক কিন্তু তার দৌড়ানোর ক্যাপাসিটি বেশি, তাই বলে দৌড়ের গরুর থেকে ওর দামটা বেশি হবে না। এই কথা, এতগুলো কথা আমি কেন বললাম? আমি সেদিন মেট্রো রেলে বসে, এক জায়গায় বসে তো কথা ওঠে, আমি একটা লোকের নাম বললাম, সাথে সাথে সেই লোকটা একেবারে অশিক্ষিত না, তবে একটু টাউট বাটপার টাইপের লোক, বললো যে সি ওর নাম মুখে উচ্চারণ করবেন না, ওর নাম শুনলে বমি আসে, গন্ধ আসে। তা আমি অবাক হয়ে গেলাম, এটা এইভাবে একটা আল্লাহর বান্দাকে। আমি বললাম যে ভাই, তার ভিতরে তো বুদ্ধি আছে, মেধা আছে, অশিক্ষিত ঠিক আছে, কিন্তু তারপরে আমি বললাম যে তারে তো দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য দাওয়াত করে, আপনাকে আমাকে তো করে না। এরপরে লোকটা চুপ হয়ে গেছে এবং চলে গেল। যাই হোক, তার মেট্রো রেল থেকে নামার সময় ঘনিয়ে আসছে, চলে গেছে। যাই হোক, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি বর্তমানে বাংলাদেশের দুটি টকবগে তরুণকে আমি চোখে দেখছি, তাদেরকে আমি স্বপ্ন দেখছি। এই দুইটি টকবগে তরুণ, এদের ভিতরে আমি কি যেন একটা দেখতে পাচ্ছি আমার অন্তর্দৃষ্টি দিয়া, যে আমি হয়তো সেই পর্যন্ত বাঁচবো না। এরা বাংলাদেশের এখনই খুবই পরিচিত, এখনই দেশের বাইরে তাদেরকে চেনে। এরা কী যেন একটা বড় ধরনের দেশের হাল ধরতে পারবে বলে আমার মনে হয়। তা আমি নাম দুটো বলে ফেলাই, আপনাদের পছন্দ হবে না, 1 2 যাই হোক। প্রথমে বলবো হিরো আলমকে আপনার পছন্দ হবে না, লেখাপড়া জানে না, কালো, চেহারা ভালো না, স্বঘোষিত হিরো, সে নিজ ব্যবসায়ী, সে কিন্তু আলোচনায় উঠে গেছে বেশ। তার ব্যাপারে পত্রিকায় লেখালেখি, কী কারণ আমি জানি না, সে কয়েকটা জাতীয় নির্বাচন করছে, হারছে, তাই বলে জামানত ফেরত পায় নাই, সেরকম হারে নাই। তবে তার ধারণা সে হারে নাই, তাকে হারানো হয়েছে। সে চ্যালেঞ্জ করছিল ওবায়দুল কাদেরের সাথে নির্বাচন করে এবং ওবায়দুল কাদের হারবে। তো হিরো আলমকে নিয়ে তখন লেখালেখি হয়, ভাইরাল হয়। ডিবি হারুন
ডিবি অফিসে হিরো আলম গেলে তাকে বসে চা খাওয়াতো, আপ্যায়ন করাতো। তো সেটা ভিন্ন জিনিস। তো এই হিরো আলম, হিরো আলমকে নিয়ে যখন লেখালেখি হয়, ভাইরাল হয়, তখন বাংলাদেশের একজন সুসাহিত্যিক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, আমারও শ্রদ্ধেয় ব্যক্তি মামুনুর রশিদ সাহেব, তিনি বলেছিলেন যে বাংলাদেশে বর্তমানে রুচির দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, রুচির আকাল দেখা দিচ্ছে। হিরো আলমকে উদ্দেশ্য করে বলেছিলেন। অত্যন্ত চমৎকার ভাষায় তিনি জ্ঞানী লোক, সাহিত্যিক লোক। একটা লোককে মার দিতে হলে কি সুন্দর ভাষায় মার দিতে হয়, চমৎকারভাবে, গালাগালি করলে তো আর হয় না। তা ফাইন, ভালো লাগছে। কিন্তু এইটার উত্তরে হিরো আলম যেভাবে উত্তর দিয়েছে, যে পদক্ষেপ নিয়েছে, তাতে তো আমার মনে হয় ওরে নরওয়ে থেকে কি বলা হয় যেন, নোবেল পুরস্কার দিলেও চলে। সেটা হলো, ও আবার উত্তর দিয়েছে যে আমাদের সমাজ বিনির্মাণে, দেশ ও সমাজ বিনির্মাণে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এই কথা শুধু সে মুখেই বলে নাই, সে এইটার উপরে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে, এইটার উপরে সে একটা বই লিখেছে। সে লেখা জানে না, কলম ধরতে জানে না, তবে শ্রুতি লেখক দিয়া লেখানো হয়েছে। সে বলছে ভালো একজন রাইটার, লেখক, সে সুন্দর ভালো বাংলায় লিখছে, একটা সুন্দর একটা বই লিখেছে। তো এই হিরো আলম দেখেন যে তার ভিতরে কিন্তু সে যেভাবে মিডিয়ার সামনে কথাবার্তা বলে, এবং ভারত তাকে চেনে, এবং বিভিন্ন জায়গায় তাকে কিন্তু ওই ছোটোখাটো উদ্বোধনী তাকে দাওয়াত করে। তাই হিরো আলমের ভিতরে আমি কিছু ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যে ময়লার ভিতরেও তো ভালো জিনিস কুড়িয়ে পাওয়া যায়, ঝিনুকের ভিতরেও তো মুক্তা পাওয়া যায়, হরিণের নাভির ভিতরে মুক্তা পাওয়া যায়। তো সেই অর্থে হিরো আলমের ভিতরে আমার মনে হয় যে একটা বাংলাদেশের জন্য একটা শুভ বার্তা সে বয়ে আনতে পারে এক সময় হয়তো বা। এই হলো হিরো আলম। আর একটা হলো নুরুল হক নুরু। নুরুল হক নুরুর কথা তো বলতেই পারবেন না নিঃসন্দেহে। সে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স, এবং সে পিএইচডি করে নাই, হয়তো সে করতেও পারে। সে রাজনীতিতে মনোযোগ দিয়েছে। তবে এই নুরুল হক নুরু উঠে গেছে 18 সালে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে। কোটা বিরোধী আন্দোলনটা যৌক্তিক ছিল, বাংলাদেশের কারো তো মাথায় আসে নাই যে এই কোটা বিরোধী আন্দোলন করতে হবে। কোটার কারণে বাংলাদেশে অনেক মেধাবী ছেলে চাকরি পায় না, আর কোটার কারণে অনেক দুর্বল মেধাবী ছেলেরা বিসিএস ক্যাডারে চাকরি পায়, এবং যেহেতু দুর্বল মেধাবী, তারা বিসিএস ক্যাডারে চাকরিতে গিয়ে তারা অনেক দুর্নীতি করে, অনেক অন্যায় করে। আর মেধাবী ছেলেরা যদি বিসিএস ক্যাডারে ভালো পদে আসতো, তারা হয়তো বা এই জাতীয় দুর্নীতি করতো না। এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সে পরিচিত হয়, এবং কোটা বিরোধী আন্দোলনে তো জানেনই বাংলাদেশে অনেক অকালে প্রাণ ঝরে গেছে, দুর্ভাগ্য আমাদের জন্য। ভালো কাজ করতে গিয়ে আত্মহতি দিয়েছে। তাই নুরুল হক নুরু, রাশেদ, নুরুল হক নুরু তো অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, অনেক মার খেয়েছে। তা নুরুল হক নুরু ওখান থেকে একটা পরিচিতি পেয়েছে এবং পপুলারিটি অর্জন করেছে। এরপরে সেই পপুলারিটিকে পুঞ্জি করে সে ডাকসুর মতো একটা জায়গায় ডাকসুর ভিপি নির্বাচন করেছে, এবং ডাকসুর ভিপি হয়েছে, জিএস হয়েছে রাব্বি। তো যেহেতু ছাত্র লীগের জিএস ও বিপি, সেই হিসাবে ওটা কী বলা হয় যে দলাদলি, এটা রেশারেশি ভালো কাজ করতে পারে নাই। তা ডাকসুর ভিপি হইয়া সে চোখে পড়ে গেছে, নেতা হয়ে গেছে, বিরাট ব্যাপার। তারপরে সে রাজনৈতিক দল গঠন করলো গণ অধিকার পরিষদ, যেটার সভাপতি ছিলেন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া অত্যন্ত ভদ্রলোক, অনেক শিক্ষিত লোক, কিন্তু শেষ পর্যন্ত এই রাজনীতির দাপটে, রাজনীতির মাঠে নুরুর সামনে সে টেকতে পারে নাই, ছিটকে পড়ে গেছে রেজা কিবরিয়া সাহেব। তবে গণ অধিকার পরিষদের হাল ঠিকই সে ধরে আছে। আজকে দেশের মানুষ তাকে চেনে, বিভিন্ন রাজনৈতিক দল তাকে ডেকে নেয়, বুকে জড়িয়ে ধরে, এবং রাজনৈতিক আহ্বানে সে বিভিন্ন বাহিরও যায়। সে মোসাদ্দেক থেকে কি টাকা আনছে না পয়সা আনছে, এটা আমার দেখার বিষয় না। সে নুরুর ভিতরও একটা ভালো লক্ষণ আমি লক্ষ্য করছি। আজকে নুরুল হক নুরু যদি কোটা আন্দোলন না করত,
কোটা আন্দোলন করতে গিয়ে সফল না হতো এবং কোটার বিপক্ষে রায়ের বিপক্ষে যদি আবার আপিল বিভাগে রিট পিটিশন না করতো, সেই রিট পিটিশনের যদি আবার রায় কোটার পক্ষে না হতো এবং কোটার পক্ষে হওয়ায় যদি 36 গণ অভ্যুত্থান না হতো, তাহলে আজকে দেশের এই পরিস্থিতি আসতো না। 41 সাল পর্যন্ত যেই সুতায় বাধা ছিল ওই সুতায় বাধা থাকতো বাংলাদেশের রাজনীতি। নুরুর অবদান নিঃসন্দেহে, আমি যা বললাম আজকে এই পরিস্থিতির নুরুর কারণে আজকে বিশ্বের দুটি দল আপনার ওটাকে জাতীয় পার্টি তো বলতে গেলে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। এরশাদ সাহেব মারা গেছে, রওশন এরশাদ সাহেব দুর্বল হয়ে গেছে। আছে আপনার ওই গোলাম মোহাম্মদ কাদের, সে মাঝে মাঝে একটু কথাবার্তা বিবৃতি বলেন। রাজনীতির মাঠ দখল করে আছে জামাত এবং বিএনপি। তবে আজকের এই পরিস্থিতি আসার পিছনে জামাত এবং বিএনপির কোনো অবদান নাই। জামাত তো কোণঠাসা হয়েছিল, তারা তো ঘর ধরা ছিল, হোম কোয়ারেন্টাইনে ছিল, মাথায় নামতেই পারে নাই। বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব একটু মাঠ গরম রাখতেন, সংসদ গরম রাখতেন, টকশো গরম রাখতেন হলো রুমিন ফারহানা আর ওদিকে হারুন সাহেব। তা যতই আন্দোলন করুক তারা কিন্তু তাদের নেত্রীর চিকিৎসার জন্য বাহিরে পাঠানো ছোট্ট একটা দাবিও পূরণ করতে পারে নাই। আজকে নুরুল কারণে, সাহসী ভূমিকতার কারণে আজকে দেশ এই পর্যায়ে আসছে। আজকে পরবর্তীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা হারবে জিতবে ওইটা নিয়ে আমার আলোচনার বিষয় নয়। তবে এতটুকু কথা স্বীকার করতেই হবে, এই যা কিছু দেখেন নুরুর অবদান। এখন যদি জামাত বিএনপি মনে করে যে আমরা এগুলি করছি, না, তারা কিছুই করতে পারে নাই, একেবারে ডাহা মিথ্যা কথা। ওই আন্দোলনের সময় মাঠে ছিল পুলিশ, র্যাব, বিডিআর, বিজেপি, এটা ছিল সরকারি পক্ষে, তারপরে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, তারপরে যুবলীগ, যত প্রকারের লীগ আছে, তাবলীগ বাদে যত প্রকারের লীগ আছে সবই মাঠে ছিল। আর একটা পক্ষ ছিল ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা এই এতগুলো লোকের সাথে ছাত্ররা আন্দোলন করে সফল হয়েছে, গুলি করেছে। কতগুলো লোক ছিল এদের বিপক্ষে, আল্লাহ পাক রহম করছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক ওনার মুখ দিয়া যেভাবে হোক রাজাকারের বাচ্চারা মেধাবী না, তাদেরকে চাকরি দেব, এই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেল। সরকার পতনের আন্দোলনে তো অতি অল্প দিনের ভিতরেই সরকারের পতন হয়ে গেল। বাংলাদেশ থেকে হাজার লক্ষ কোটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত বাধা বিঘ্ন উপেক্ষা করে চলে আসলো নেত্রীর সাথে দেখা করতে। গণভবনে লক্ষ ছাত্র, নামধারী অনেকেই ছিল। কিন্তু ওরা কি জানে যে 40 মিনিট আগে ওয়াকারুজ্জামান সাহেব, শেখ সেলিম এবং তাপস হেলিকপ্টারে যোগে তাদেরকে নবাব সিরাজদৌল্লার মতো সসম্মানে ভারতে পাঠিয়ে দিয়েছে। ওরা এরপরে এই গণভবনে ঢুকে ওদের একটা আমোদ ফুর্তি করলো, গোসল করলো, হাঁস নিল, মুরগি নিল, এই একটা আমোদ ফুর্তি করলো। কিন্তু ওরা ঢুকছিল, যার পদধূলি নেবে, যার থেকে দোয়া নেবে, তার দেখা তো পাইল না। এই বিবৃতিটা কেউ দিল না এবং অন্তর্বাসটা পর্যন্ত মিডিয়ার সামনে ঝুলেই দেখাইছে। এইটা খুব খারাপ কাজ, এটা মোটেও ঠিক না। এরপরে জাতির জনক বঙ্গবন্ধুর ছবির উপরে বিভিন্ন ধরনের বেজ্জাতি, এগুলো আসলে ঠিক না। মানুষকে সম্মান করতে হয়, এগুলো আমি মনে করি ঠিক না। এরপরে ওই গণভবনে লুট করার একটা সাহস পেয়ে গেছে। এখন আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ডাকাতি, লুট করা শুরু করে দিছে। এটাও ঠিক না। এটা রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, তারা তো ফেলাই চলে গেছে, তারা তো নিয়ে যায় নাই। তা আমি আপনাদেরকে বলবো, অনেক কথা বলে ফেললাম। তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কাউকে খুশি করার জন্য কিছু বলি নাই এবং কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। বাস্তব যে ঘটনা সে কথাই বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।